আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিছু অঙ্ক বুঝবো। তো এখানে দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, প্রথম প্রশ্নে বলেছে যে 0.2 × 0.2 সমান কি হবে। এবার দেখো এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, অপশনগুলো দিয়েছে কিন্তু ভগ্নাংশ আকারে, অর্থাৎ লব বাই হর আকারে। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরটা দশমিক ভগ্নাংশে চাইনি। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। প্রথমে আগে প্রশ্নটা তুলে নেব 0.2 × 0.2। এবার এটাকে আমরা কি লিখতে পারি, দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক, তাহলে এটা কি হবে, এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হয়ে যাবে 2/10 ইন্টু এটাও ঠিক একই রকম 2/10। এবার দেখো অপশনগুলো দিয়েছে নিচে 10 অথবা 100, তার মানে নিচের গুণটা আমাকে করে নিতে হচ্ছে। 10 × 10 = 100, তাই এটা 100 করে নিলাম। আর উপরে দেখো 2 × 2 বা 2 এরকম করে রাখতে হবে। তা এখানে আমরা তাহলে কি করলাম, গুণটা করব না, 2 × 2 এইভাবে রেখে দেবো। তো দেখতে পাচ্ছি যে এই যে অপশনটা কত নম্বরে রয়েছে, এই উত্তরটা রয়েছে ডি নম্বরে, তাহলে ডি নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অপশন। এবার 2 নম্বর প্রশ্নে বলেছে যে 2.5 কিলোমিটার সমান কত মিটার। অপশনগুলো যেহেতু মিটারে আছে তাহলে কি করে করবো এই অঙ্কটা, 2.5 কিলোমিটার। আমরা জানি কিলোমিটারকে মিটারে পরিণত করার জন্য সেটাকে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 1000 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কিলোমিটার থেকে হয়ে যাবে কিসে, কোন এককে, মিটার এককে। তাহলে এটা রয়েছে দেখো কত নম্বর অপশন রয়েছে, সি নম্বর অপশন, তাহলে এখানে সি নম্বর অপশনটা হবে সঠিক। এবার সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এখানে 4টা সম্পর্ক দেওয়া রয়েছে, 4টার মধ্যে কোনটা সঠিক। তো এখানে সম্পর্কটা রয়েছে 0.3 পৌনঃপুনিক এবং 0.33 পৌনঃপুনিক এই দুটি সংখ্যার মধ্যে। তো সেটা করার আগে আমি এই দুটো সংখ্যা নিয়ে এই দুটো সংখ্যাকে দেখবো। এই দুটো সংখ্যাকে আমি ভেঙে কি লিখতে পারি, 0.3 পৌনঃপুনিক আর একটা রয়েছে 0.33 পৌনঃপুনিক। তো এখানে দেখো পৌনঃপুনিক বা আবৃত দশমিক চিহ্ন রয়েছে 3 এর মাথায়, তাহলে এটাকে আমি, তার মানে কি 3টা রিপিট করছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 0.3333 চলতে আছে। আর এখানে দেখো পৌনঃপুনিক রয়েছে 3 এর মাথায়, তাহলে এখানে আমি 0.3 লিখলাম, আর এখানে রিপিটিং টার্ম কি 3, যেহেতু 3 এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক চিহ্ন রয়েছে, তারপরে 3 চলতে আছে। তো কি দেখতে পাচ্ছি, এই দুটো সংখ্যা কি হচ্ছে, সমান হচ্ছে। কিন্তু এখানে দেখো এ নম্বর অপশনে বলেছে যে ছোট ছোট বড় বলেছে, এখানে বড় ছোট বলেছে, সেটা তো হতে পারে না, এই দুটো সংখ্যায় কি হচ্ছে, সমান হচ্ছে, তার মানে সি নম্বর অপশনটা সঠিক। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এখানে বলা যে 50 ও 100 এর মধ্যবর্তী এক জোড়া সংখ্যা বের করতে হবে যাদের গসাগু হবে 16। তাহলে সংখ্যা জোড়া কি হবে, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে 50 থেকে 100 এর মধ্যে হতে হবে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সংখ্যা দুটোর গসাগু হবে 16। তো দেখো প্রথমে এ নম্বর অপশন 16,64। ঠিক আছে, এরা দেখো এরা এখানে 16 যে সংখ্যাটা সেটা তো 50 এর মধ্যে নাই, 50 থেকে 100 এর মধ্যে নাই, 50 থেকে 100 এর মধ্যে নাই, যেহেতু আমরা এ নম্বর অপশনটা হবে না। বি নম্বর অপশনটাও হবে না, কারণ এটা 50 থেকে 100 এর মধ্যে নাই। 50, 64, এবার দেখো 50, 64ও হবে না, কারণ প্রথমত সেটা হচ্ছে যে যেহেতু এখানে গসাগু বলেছে 16, গসাগু যেহেতু 16, তার মানে 16 যে সংখ্যা দুটির গসাগু হবে, সংখ্যা দুটিকে কি করবে, ভাগ করবে, বা সংখ্যা দুটি বিভাজ্য হবে। যেমন তোমাদের উদাহরণ হিসেবে বলি আমি যে 2,4 এদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে 2, এদের গসাগু কি 2, তাহলে 2 কি করবে, 2 কেও ডিভাইড করবে, 4 কেও ডিভাইড করবে, মানে গসাগু যেটা হবে, যে সংখ্যা দুটির গসাগু হবে সে কি করবে, সংখ্যা দুটিকে ভাগ করবে। তো এখানে তো গসাগু 16 কি 50 ভাগ করে না, তাহলে 50 আর 64 এই দুটো সংখ্যার গসাগু কিন্তু 16 হতে পারে না। ঠিক আছে, তার মানে সি নম্বর অপশনটাও ভুল হয়ে গেল। রইল ডি নম্বর অপশন, ডি নম্বর অপশনটাই হবে কেন, কারণ এখানে সংখ্যা দুটি 50 থেকে 100 এর মধ্যে আছে, আর 64 আর 80 এর গসাগু 16। এটা তোমরা করে দেখে নিতে পারো, বা এরকম সেটা বোঝা যাচ্ছে, কারণ দেখো 16 সংখ্যাটি 64 কেও ডিভাইড করছে আর 80 কেও ডিভাইড করছে। তাহলে এখানে 4 নম্বর অপশনে সংখ্যা জোড়াটা কি হবে, অপশন নাম্বার ডি, 64,80। এবার আমরা সত্য মিথ্যা ট্রু ফলসটা দেখবো কি বলছে।
এখানে বলা হচ্ছে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যা 4টির গসাগু। তাহলে এটা কিভাবে করব? দেখো আমরা জানি যে 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে কি হবে? এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এই 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটি কি হবে? এই 4টি সংখ্যার কি হবে? গুণিতক হবে। এবার এই 4টি সংখ্যার গুণিতক মানে কি? 4টি সংখ্যার গুণিতক মানে হচ্ছে তাদের সাধারণ গুণিতক। এবার কন্ডিশন কি বলেছে? ক্ষুদ্রতম হতে হবে। তাহলে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি হয়ে গেল? যাকে আমরা সংক্ষেপে কি বলি? আমরা লসাগু। ঠিক আছে? তাহলে এখানে বলেছে কিন্তু গসাগু, তার মানে এটা ভুল বা মিথ্যা। তাহলে 2-এর 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এটা মিথ্যা। কেন মিথ্যা হবে? কারণ এখানে বলেছে গসাগু। হবে কি? হবে কি যে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই সংখ্যা 4টির লসাগু। 2-এর 2 নম্বরে কি বলছে? 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা যদি 5 হয় তাহলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হবে 5। হ্যাঁ, আমরা জানি এখানে পরিবার সংখ্যাটাই হয়ে যাচ্ছে কি? পরিবারের পরিসংখ্যা। এবারে নেক্সট বলছে, তাহলে 2-এর যে 2 নম্বরটা হবে, তাহলে এখানে 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা যদি 5 হয় তাহলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যাটা হবে কি? 5। এটা বুঝতেই পারছো, এটা সত্য হবে। এবার আসছি কোশ্চেন নাম্বার 3। কি বলছে যে পি কিউ, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এটা কি হবে? একটা সরল রেখা বলেছে। আমরা জানি সরল রেখা কেমন হয়? সরল রেখার 2 প্রান্তকে যত খুশি বাড়ানো যায়, মানে এদের কোনো প্রান্ত বিন্দু নেই, সেটা হচ্ছে কি সরল রেখা। যেমন এখানে আমি ছবি দিচ্ছি, এটা এবি হয়ে গেল কি একটা সরল রেখা। ঠিক আছে? কিন্তু যখন 2 প্রান্তকে আমি নির্দিষ্ট করে দিব বা দুটো প্রান্ত বিন্দু পাবো, তখন সেটা হয়ে যায় একটা কি? একটা সরল রেখাংশ। যেমন এখানে এখানে এবিটা একটা সরল রেখা, আর এখানে এ ড্যাশ বি ড্যাশ যদি দিই, এ ড্যাশ বি ড্যাশটা হয়ে যাচ্ছে কি একটা সরল রেখাংশ। সরল রেখাংশ যেহেতু এদের দুটো প্রান্ত বিন্দু আমি নির্দিষ্ট পাচ্ছি। বা তোমরা এখানে এ ড্যাশ বি ড্যাশ নাম না দিয়ে পি কিউ নাম দিয়ে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। পি কিউ, তাহলে চিত্রে পি কিউ কি হয়ে গেল? পি কিউ হয়ে গেল একটা সরল রেখাংশ। আচ্ছা, এবার দেখো এখানে দেখো পি কিউ এ দেখতে পাচ্ছি দুটো প্রান্ত বিন্দু কি নির্দিষ্ট আছে, তাহলে এটা কি হবে? এটা একটা সরল রেখাংশ হবে। কিন্তু এখানে বলা যায় একটা সরল রেখা, তার মানে সেটা কি হবে? মিথ্যা। তার মানে 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? মিথ্যা। এরপর আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে তোমাদের দেখো একটা ছবি দিয়েছে, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই একটা ছবি, একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুর উপর একটা দেখো লম্ব অঙ্কন করা হয়েছে। তো বলছে চিত্রে এডি, বিই এবং সিএফ সরল রেখাংশগুলো হচ্ছে সমবিন্দু। তো এখানে দেখতে পাচ্ছি এই সরলরেখাগুলোকে আমি যদি শুধু আঁকি, আমি ত্রিভুজটাকে আঁকছি না, আমি শুধু সরলরেখাংশগুলো যদি আঁকি, যেমন ধরো এখানে এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিই, আর এটা হচ্ছে সিএফ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই 3টা সরল রেখাংশ কি হচ্ছে? একই বিন্দু দিয়ে গেছে। আর যখন 2 বা তার বেশি সরল রেখাংশ যদি একই বিন্দু দিয়ে যায়, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি সমবিন্দু সরল রেখাংশ। সমবিন্দু সরল রেখাংশ। যদি আমি সরল রেখাংশগুলোর নাম উল্লেখ না করি, তাহলে আমি লিখবো সমবিন্দু সরলরেখাংশ। কিন্তু এখানে সরলরেখাংশগুলোর নাম উল্লেখ করেই দিয়ে দিয়েছে যে এডি, বিই এবং সিএফ সরলরেখাংশগুলির নাম মেনশন করে দিয়েছে, তাহলে এগুলো কি হবে? এগুলো হবে সমবিন্দু। সেখানে আমরা কিন্তু সরলরেখাংশ কথাটা উল্লেখ করব না, অলরেডি আমি কিন্তু সরলরেখাংশ কথাটা লিখছি। তাহলে চিত্রে এডি, বিই এবং সিএফ সরলরেখাংশগুলি কি হবে? সমবিন্দু। 4 নম্বর অপশনটা তাহলে সত্য হলো। 3-এর প্রশ্নে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু জ্যামিতিক চিত্রের কথা
বলেছে, জ্যামিতিক চিত্রের নাম বলেছে, যেমন আয়তঘন, নিরেট চোঙ, নিরেট অর্ধগোলক, নিরেট গোলক। ঠিক আছে, আর ডান দিকে কি বলেছে, সমতল ও বক্রতলের কথা জানতে চেয়েছে, যে সমতল কয়টি, বক্রতল কয়টি। তো এটা তোমাদের আমি বোঝানোর জন্য ছবি আঁকছি। প্রথমে আঁকছে আয়তঘন, তো আয়তঘনের ছবি আঁকছি। আয়তঘনের ছবি কেমন হবে, তোমরা বাড়িতে জ্যামিতি বক্স দেখতে আছে তোমাদের, তো সেটার আকার কেমন, সেটা হচ্ছে আয়তঘন আকারের, বা দেশলাইয়ের বাক্স। ঠিক আছে, দেশলাইয়ের বাক্সের আকারটাও হচ্ছে আয়তঘনক আকার। ঠিক আছে, তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা আয়তঘন। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর দেখো, আমি ছবিটা কার আঁকবো, দ্বিতীয় নম্বর আছে কি, নিরেট চোঙ। চোঙের ছবি কেমন হতে পারে, তোমরা পাইপ দেখেছো, জলের পাইপ। ঠিক আছে, সেটার আকার কেমন, সেটা হচ্ছে চোঙ আকারের। এটা একটা চোঙ। আচ্ছা, নিরেট চোঙ মানে ভেতরে কোনো মানে ফাঁপা নয়। ঠিক আছে, কোনো বায়ু বা ফাঁকা অংশ নেই, পুরোটাই নিরেট, মানে পুরোটাই ভরাট আছে, কোনো একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি। এটা একটা হয়তো হতে পারে। জলের পাইপটা ফাঁপা চোঙ হয়ে গেল, নিরেট চোঙ না। যদি লোহার একটা দণ্ডের কথা ভাবো, লোহার রড, সেটা কিন্তু একটা নিরেট চোঙের উদাহরণ হতে পারে। তাহলে এটা হয়ে গেল কি, নিরেট চোঙ। 4 নম্বর হচ্ছে কি, নিরেট অর্ধগোলক। আচ্ছা, এবার হচ্ছে কি নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক কেমন হবে, গোলকের অর্ধেক। গোলক যেমন হচ্ছে, এখানে দেখো নিরেট কথাটা বলেছে। তোমরা যদি ভাবো যে ফুটবল গোলক, কিন্তু নিরেট গোলক নয়। ঠিক আছে, লোহার বলগুলো যেগুলো দেখেছো, যেগুলো স্কুলে দেখবে খেলা হয়, লোহার বল ছুঁড়ে ফেলা, তো সেগুলো হয়ে যাবে কি, নিরেট গোলক। তো তার মধ্যে একটা বলেছে নিরেট অর্ধগোলক, মানে গোলকের অর্ধেক। আর কি, নিরেট গোলক। এটা হয়ে গেল নিরেট অর্ধগোলক। আর 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে কি, গোলক, নিরেট গোলক। এটা হয়ে গেল কি, নিরেট গোলক। তো এদের তোমাদের কি করতে হবে, সমতল ও বক্রতলের সংখ্যা বলতে হবে। আসি প্রথমে আয়তঘনতা। আয়তঘনকের কয়টি তল দেখো, উপরে একটি, নিচে একটি, দুটো হলো, 3টি, 4টি। ঠিক আছে, আর দেখো এই দিকে যেটা আছে, এইদিকে বাইরের যে অংশ সেটা একটা, আর ভেতরের যে অংশ সেটা একটা। তাহলে মোট কয়টি পেলাম, 6টি। 6টি কি তল, 6টি সমতল। কারণ এখানে দেখো তলগুলো যে আছে, কোনো রকম উপর নিচ কিছু নেই, একদম সমানভাবে আছে। তাহলে আয়তঘনের কয়টি সমতল, 6টি সমতল। ঠিক আছে, তাহলে এখানে 1-এর যেটা হবে সেটা হবে ডি নম্বর অপশন, দেখতে পাচ্ছি, সমতল। তারপরে বলেছে কি, নিরেট চোঙ। আবারও বলছি, যদি ফাঁপা চোঙ বলতো তাহলে কিন্তু অন্যরকম হতো, যেমন জলের পাইপ, সেটা হবে ফাঁপা চোঙ। আর নিরেট চোঙ বলতো লোহার রড, লোহার রডটা হবে কি, নিরেট চোঙ। নিরেট মানে হচ্ছে পুরোটাই ভরাট আছে, ভেতরে কোনো ফাঁপা বায়ু নেই। তো নিরেট চোঙের কয়টি সমতল ও কয়টি বক্রতল, তো দেখো এখানে উপরের একটা অংশ আর নিচের একটা অংশ বৃত্তাকার, এটা হচ্ছে কি বৃত্তাকার সমতল। তাহলে এখানে একটা সমতল পেলাম, এখানে একটা সমতল পেলাম, তার মানে কটা সমতল পেলাম, দুটো সমতল পেলাম। আর এই যে দেখো, এই যে তলটা, এটা কিন্তু সমান নয়। ঠিক আছে, বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে বক্রতল। তাহলে কি কি পেলাম, তাহলে নিরেট চোঙের দুটো সমতল আর একটা বক্রতল, দুটি সমতল ও একটি বক্রতল। তাহলে দুটি সমতল একটি বক্রতল কত নম্বর অপশনে আছে, নিরেট চোঙের দেখো দুটি সমতল একটি বক্রতল রয়েছে সি নম্বর অপশনে, তাহলে এটা সি হয়ে গেল। এবার আসি নিরেট গোলক, নিরেট অর্ধগোলক। তা আবারও বলছি, নিরেট অর্ধগোলক বলতে
তোমরা কিন্তু ভাববে না যে একটা ফুটবলকে আমি সমান 2 ভাগে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা ভাগ হলো নিরেট অর্ধগোলক, সেটা কিন্তু না। নিরেট বলেছে মানে পুরোটাই একদম ভরাট আছে, কোনো ফাঁপা বায়ু কিন্তু নেই। যেমন কাটা তরমুজ হতে পারে, কাটা তরমুজ দেখবে পুরোটাই ভরাট ভাবে থাকে। আমি যদি একটা তরমুজকে কেটে নিই তাহলে সেটার আকার কি হবে, সেটার আকারটাকে বলবো নিরেট অর্ধগোলক। তো নিরেট অর্ধগোলকের কয়টি তল, নিরেট অর্ধগোলকের কয়টি তল? তো দেখো এই নিচের দিকে যে তলটা এটা দেখো এইভাবে আছে, বৃত্তাকার সমতল, তাহলে নিচের তলটা হয়ে গেল সমতল। আর এই দিকে যে তলটা আছে এটা কি দেখো বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, এটা কি তল, এটা হচ্ছে বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের একটা সমতল এবং একটি বক্রতল, একটি সমতল ও একটি বক্রতল। ঠিক আছে স্টুডেন্টস, এবার নাম্বার 4 বলছে নিরেট গোলক। আচ্ছা তাহলে এটা করে নিই, 3এরটা কি হচ্ছে 1টি সমতল ও 1টি বক্রতল, সেটা রয়েছে কত নম্বরে, রয়েছে বি নম্বরে, তাহলে এটা বি হয়ে গেল। নিরেট গোলক, নিরেট গোলকের কয়টি তল? নিরেট গোলক বলতে একটু আগে বললাম লোহার বল, সেটা হচ্ছে নিরেট গোলক। তো নিরেট গোলকে দেখো পুরোটাই অংশ যেহেতু ভরাট, একটাই তল, যে তলটা কেমন দেখো যেমন বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, তো একটাই বক্রতল পেলাম, নিরেট গোলকের একটি বক্রতল। কিন্তু এই নিরেট গোলককে যদি কেটে নেওয়া হয় দিয়ে নিরেট অর্ধগোলক যদি তৈরি করা হয়, তো যেটা বলছিলাম যে যদি একটা নিরেট গোলককে মাঝ বরাবর কেটে সেটাকে নিরেট অর্ধগোলকে পরিণত করা হয় তখন কিন্তু আমরা দুটো তল পাচ্ছি, একটা সমতল ও একটা বক্রতল। কিন্তু নিরেট গোলকের কয়টি তল? নিরেট গোলকের কিন্তু একটি বক্রতল। তো নিরেট গোলকের একটি বক্রতল রয়েছে কত নম্বর অপশন, রয়েছে এ নাম্বার অপশন। তাহলে বুঝতে পারলে আমরা 3-এর প্রশ্নে কি করে বাম দিকের সঙ্গে ডান দিক মেলালাম। সংক্ষিপ্ত উত্তর দেবে প্রশ্নে 4-এর 1 নম্বরটা একটা দেখো ত্রিভুজের ছবি দেওয়া আছে। প্রথমে বলেছে ত্রিভুজের পরিসীমা কি। তো ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি, ত্রিভুজের প্রতিটি বাহুর যে যোগফল সেটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। পরিসীমা বলতে কি বোঝায়, চারিদিকে সীমানার যে দৈর্ঘ্য। তো ত্রিভুজের পরিসীমা কি, তো ত্রিভুজের পরিসীমা যদি সহজ ভাষায় বলা যায়, ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল বা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তো তোমরা এইভাবে এটা লিখতে পারো। এবার এখানে বলেছে যে চিত্রে ত্রিভুজটির পরিসীমা কত, তাহলে এই চিত্রে ত্রিভুজটির পরিসীমা কি হবে, ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি, তাহলে 10 সেমি প্লাস 18 সেমি প্লাস 15 সেমি, এই 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যোগ করলে আমরা ত্রিভুজটির পরিসীমা পেয়ে নিব। তাহলে কি পাচ্ছি, 10 এবং 18 28 প্লাস 15 কত হলো 43 সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা আমরা কি পেলাম 43 সেমি। ঠিক আছে, ত্রিভুজটির পরিসীমা আমরা কি পেলাম 43 সেমি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি 0 থেকে -6 গেলাম, ইহা সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখাবো। এটা হচ্ছে 4 এর নাম্বার 2। তো প্রথমে আগে সংখ্যা রেখাটা আঁকতে হবে। কিভাবে আঁকবো, স্কেল নিয়ে নিব। স্কেল নিয়ে আমরা প্রথমে একটা সরল রেখা টানবো। সরল রেখা কেন টানবো, কারণ আমরা জানি সংখ্যা রেখার সংখ্যাগুলোকে শেষ দুদিকেই আমি যত দূর খুশি যেতে পারি, অসীম পর্যন্ত, সেই জন্য আমাকে এখানে সরলরেখা টানবো। এবার যে এই বরাবর আমি দিব 0, ঠিক আছে। তো এখানে সবগুলো সংখ্যা লেখা দরকার নেই, এখানে বলছি 0 থেকে -6। আমরা জানি ঋণাত্মক সংখ্যাগুলো থাকে কোন দিকে, বাঁ দিকে, ঠিক আছে, বাঁ দিকে থাকে। তাহলে এখানে -1 -2 -3 -4 -5 -6, এটা 5 না, তাই তো। আমি নেগেটিভ গুলো লিখলাম কারণ আমি এখানে কি বলছি 0 থেকে -6। তো আমাকে বলে যে 0 থেকে -6 গেলাম, এটা সংখ্যা রেখার সাহায্যে দেখাও। প্রথম আগে সংখ্যা রেখাটা আমি আগে ড্র করলাম। এবার আমি 0 থেকে -6 কি করে যাব, বাঁ দিকে আসতে হবে। তাহলে আমি এরকম করে তীর চিহ্ন দিয়ে দেখালাম যে আমি 0 থেকে কোন দিকে আসলাম, -6 এ এলাম। এখানে তোমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে, এটাই তোমাদেরকে দেখাতে বলেছে।
এখানে দেখতে পাচ্ছ তোমরা তত্ত্ব সাজানো বিচার এই অধ্যায় থেকে একটা অঙ্ক দেওয়া রয়েছে, যে বলা হচ্ছে মহাজ্যোতি বিদ্যা মন্দিরের 150 জন ছাত্রের উপরে সার্ভে করা হয়েছে। তো সেই সার্ভে করে দেখা হয়েছে যে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেখান থেকে পাওয়া একটা কাঁচা তথ্য বা র ডাটা এখানে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। সেখান থেকে একটা স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। তো তোমাদের এর আগের ভিডিওতে শেখানো হয়েছে কি করে এই ধরনের অঙ্ক করতে হয়। প্রথমে আগে যে দুটো বিষয় আমরা পাচ্ছি, একটা বিষয় আর ছাত্রছাত্রীর সংখ্যা, এটাকে আমাদের একটা অনুভূমিক অক্ষ বরাবর আর একটা উল্লম্ব অক্ষ বরাবর নিয়ে নিতে হবে। তো আমরা এই বরাবর নিয়ে নিচ্ছি বিষয়, অনুভূমিক অক্ষ বরাবর নিয়ে নিলাম বিষয়, আর উল্লম্ব অক্ষ বরাবর নিয়ে নিচ্ছি আমি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এই বরাবর আমি লিখছি বিষয়, আর এই বরাবর আমি লিখছি ছাত্রছাত্রীর সংখ্যা। এবার যে বিষয়গুলো বলা হয়েছে বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ ও হাতের কাজ, এটা এখানে আমি পরপর লিখব, যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই লিখব। বাংলা, তারপরে রয়েছে গণিত, তারপরে রয়েছে ইংরেজি, তারপরে রয়েছে পরিবেশ, তারপরে কি রয়েছে হাতের কাজ। ঠিক আছে, এবার এখানে দেখো একটা কন্ডিশন বলেছে যে 1 একক সমান নিতে হবে 5 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, 5 জন ছাত্রছাত্রী নিয়ে হবে 1 একক। তাহলে এখানে আমরা ছাত্রছাত্রীর সংখ্যাগুলোকে কি করব, এককে কনভার্ট করব। কিভাবে করব, 5 দিয়ে ডিভাইড করব, কারণ 1 একক সমান 5 জন। তাহলে এখানে দেখো পরপর ছাত্রছাত্রীর যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এটা আমি রাফে আগে করে নেব। 30 জন ছাত্রছাত্রী, প্রথমে রয়েছে 30, 25, 30 আর 40, এত জন করে আছে। এবার এগুলোকে আমি কি করব, এককে লিখবো। 30 জন মানে কত হবে, 30 কে 5 দিয়ে ডিভাইড করব, 5 6 যা 30, তাহলে এটা হয়ে যাবে 6 একক। 25 জন বা 25 জন কি হবে, 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে 5 5 25, তাহলে 5 জন। তো ঠিক একইভাবে 25 জন কি হবে, 5 একক, এটাও 5 একক। 30 কি হবে, 6 একক। প্রত্যেকটাকে 5 দিয়ে ডিভাইড করে নাও, 5 8 যা 40, তাহলে 8 একক। তাহলে এখানে যে সংখ্যাগুলো আমি পেলাম, এখানে দেখো ম্যাক্সিমাম পাচ্ছি 8। তাহলে এখানে খুব বেশি দূর অবধি লিখতে হবে না, ছাত্রছাত্রীর সংখ্যা 10 অবধি লিখলেই হবে। তো এখানে আমি স্কেলের সাহায্যে দেখো 10 অবধি লেখার চেষ্টা করবো। তাহলে দেখো তো এখানে আমি স্কেলের সাহায্যে ম্যাক্সিমাম 10 অবধি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এবার দেখো স্কেলটাকে বসালাম, এখানে দেখো 10 অবধি। এবার আমি এগুলো 1 একক করে মার্ক করে নেব। 10 9 8 7 6 5 4 3 2 1। এবার এখানে লিখবো, এখানে হচ্ছে এখানে লিখলাম আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 অবধি নিলেও হবে, কারণ ম্যাক্সিমাম তো রয়েছে 8। তো দেখো বাংলা কতজন ভালোবাসে, বাংলা ভালোবাসে 30 জন, আর 30 জন মানে কত পেয়েছি, 6 একক। তাহলে এখানে আমাদের যে স্তম্ভটা হবে বাংলার ঘরে সেটা হবে 6 একক হবে, 6 রয়েছে এখানে। তাহলে আমরা 6 অবধি একটা উল্লম্ব ভাবে একটা স্তম্ভ আঁকছি, মানে লম্বালম্বি ভাবে। ঠিক আছে, এবার ঠিক একই রকম বাকিগুলো আঁকতে হবে। গণিতের ঘর কি হবে, 5 একক অবধি। তাহলে গণিতের ঘর, এই যে দেখো 5, গণিতের ঘরের স্তম্ভটা হবে 5 একক অবধি। একইভাবে বাকিগুলো আমাদের করতে হবে। তাহলে আমি এবার ইংরেজি, পরিবেশ এবং হাতের কাজের ঘরটাও কি করব, 5 একক, 6 একক এবং 8 একক অবধি ড্র করে নেব। এখানে তাহলে দেখো আমরা এখানে ড্র করে নিয়েছি। এখানে একটা জিনিস তোমরা লিখে নেবে, এখানে লিখে নিবে যে 1 একক সমান হচ্ছে 5 জন। তাহলে দেখো স্তম্ভ চিত্রটা অঙ্কন হয়ে গেল। এখানে তোমরা উপরের দিকে লিখে দিতে পারো যে এটা হচ্ছে স্তম্ভ চিত্র।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই 1 থেকে 5 অবধি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে যদি কোথাও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে।